যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। ঈদের তো শুভেচ্ছা সকালেও দুপুরবেলাও জানিয়েছি, বিকেলবেলা আপনারা জানাতে এলাম যে গতকালকে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি তারেক রহমানকে যে ফোনটি করেছিলেন, সেই ফোনের পর কি কি ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ মির্জা ফখরুল গিয়েছিলেন যমুনাতে একটা ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে তিনি গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রীতি ভালোবাসার কথা বলেছেন। বলার পর তিনি মিষ্টি মিষ্টি করে একটা ছোট্ট বার্তা দিয়েছেন। বার্তাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন না, এই কথাগুলো আপনি আর বলবেন না। আপনি এক কাজ করুন, আপনি মিডিয়াকে ডেকে আপনি তাদেরকে বলুন যে আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই কথাগুলো আপনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আপনি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এই কথাটা বলে, কারণ আমাকে চারদিক ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। আপনার মতো একটা সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা যদি এই ধরনের বেফাঁস মন্তব্য করেন, তাহলে পরে আমার পক্ষে দেশ চালানো খুব মুশকিল হয়ে যাবে। বেশ ভদ্র ভাষায় তাকে, যাকে বলা হয় ধুনে দেওয়া, ধুনে দিয়েছেন মির্জা ফখরুলকে। এখন কালকে যা ঝাড় খেয়েছেন, ঝাড় খাওয়ার পর এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমানের। কারণ তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ কিন্তু খুব টাইট নজর রাখছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেক কটা নোট নিচ্ছে। এদিকে আপনাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি নাকি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। কিন্তু হিন্দুস্তান টাইমস আজকে লিখেছে, এবং আমার কাছেও খবর আছে, যে জয়শঙ্করজি এখনো পর্যন্ত কোনো টাইম কনফার্ম করেননি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি দেখা করব না বা আমি দেখা করব, এ কথা তিনি একবারও বলেননি। ফলে এই যে খবরগুলো রটে বেড়াচ্ছে, তিনি আছেন এখন নিউ ইয়র্কে, তার ইচ্ছে হচ্ছে দিল্লি হয়ে মানে ঢাকায় ফিরে আসা। সেটা তিনি ঢাকাকে জানিয়েছেন, মানে তারেক রহমানকে জানিয়েছেন। দিল্লিতে তার কাউন্টার পার্ট, তার সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হলে কি হবে, জয়শঙ্করের সঙ্গে তার ডাইরেক্ট কথা বলতে পারবেন না, আমাদের বিক্রম মিস্ত্রি অবধি পৌঁছাতে হবে, নইলে পরে রণদীপ জয়সওয়াল, এই দুজনই আছে পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে যদি কথা বলতে হয় তাদের সঙ্গে কথা বলতে হবে। উনি বিক্রম মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন। আর বিক্রম মিস্ত্রি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন সাহেব ব্যস্ত আছেন, সাহেব কখন টাইম দেবেন, যদি টাইম আদৌ দেন তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ফলে এই যে একটা আপনাদের দেশে একটা রটে বেড়াচ্ছে যে বহুদিন চেষ্টা করে ইউনূসের লোক পারল না, হঠাৎ করে বিএনপির লোক এসে জয়শঙ্করের সঙ্গে দেখা পাওয়ার সুযোগ পেয়ে গেল, এটা কিন্তু নয়। জয়শঙ্কর যে এখন প্রচণ্ড ব্যস্ত, বিশেষ করে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তেল জোগাড় করা নিয়ে। ভারতের কাছে তেল হয়ে গেছে একটা বড় চাপের বিষয়। এখন তেল জোগাড় করতে হয় ভারতবর্ষকে। তেল জোগাড় না করতে পারলে ভারতবর্ষে তেলের যোগানটা কমবে। আমি গতকালকে বলেছিলাম না যে আমাদের নিজেদের লাগের 1,50,00,000 ব্যারেল পার ডে। একটা ব্যারেলে বোধহয় 362 না কত লিটার বোধহয় একটা তেল থাকে, এরকম একটা হিসেব আছে। কম বেশি হতে পারে, আমি ভুলও হতে পারি, একটু দেখে নেবেন আপনারা। তো সেই তেল
140 কোটি দেশের লোকের সেই তেল মানে জোগাড় করা, এটা একটা মানে হিউজ টাস্ক। তো তাকে সেই কাজটা করতে হচ্ছে, মোদিজিও সেই কাজ করে যাচ্ছেন। ফলে এখন এই ঠুনকো বিষয় নিয়ে কথা বলার মতো সময় জয়শঙ্করজির কাছে নেই। হয়তো জয়শঙ্করজির সঙ্গে এবারে দেখা নাও হতে পারে, তবে এটা খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে, আপনি অপেক্ষা করুন, যদি সবুজ সংকেত পান তাহলে পরে এখানে আসবেন, নইলে আপনি আপনার নিজস্ব গন্তব্যে যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা। আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত যেটা ভারত নিয়েছে, আওয়ামী লীগের ব্যাপারে যে আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে, সেটা তারেক রহমানকে কালকে আর একবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল। অজিত দোভাল বলে দিয়েছেন যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের উপরে স্বাক্ষরাদি হয়েছিল, তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। তার মধ্যে আপনার একজন বর্ষিয়ান নেতা তিনি এরকম আলটপকা মন্তব্য করে আমাদেরকে আরো বিভ্রান্ত করছেন। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার ওপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। আপনি লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী যত আছে তাদেরকে মামলা মুক্ত করবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। তাকে রাজনৈতিক একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতি করার জন্য, সেটা আপনি করবেন। সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনি ভারতের থেকে কোনো রকম আশা করবেন না। আপনি এই যে চিঠি দিয়েছেন না, যে ভারতকে আমরা অনুরোধ করছি এই পাঠান, ওই পাঠান, সেই পাঠান, ভারতের দিক দিয়ে কোনো আশা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে খাদ্যপণ্য আছে, কিন্তু এখানে পাঠানোর ব্যাপারে আমাদের এখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। ফলে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া সেটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। ফলে আপনারা চাইছেন ঠিক আছে, আমরা মানাও করছি না, কিন্তু দেশের মানুষের আবেগকে উপেক্ষা করে আমরা এমন কিছু করব না যেখানে দেশ বিপদে পড়তে পারে। কারণ বিজেপি জানে সামনে নির্বাচন, 5টি রাজ্যের নির্বাচন এবং একটি পুডুচেরি এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন। সেটা হচ্ছে 9 তারিখে পুডুচেরি আছে, তারপরে হচ্ছে 23 তারিখ হচ্ছে সাউথের গুলো আছে, আর 29 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সহ আর 2টো দেশ রাজ্যের মধ্যে আছে। তা এই ইলেকশনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, মানে এই বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে যাতে প্রভাব না পড়ে, তার জন্যে কিন্তু ভারত সতর্ক হয়ে রয়েছে যে তেল এবং খাদ্য পানীয় বন্ধ করার, মানে খাদ্য এবং পণ্য বন্ধ করা না চালু রাখা, সেই ব্যাপারটা নির্ভর করছে আমাদের এখানে ভোটের ওপর। এখন ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, আমি তো গণৎকার নই, আর আমি আগাম কোনো খবর পাই না। এমনও হতে পারে যাচ্ছে, এমনও হতে পারে যাচ্ছে না, সব কিছুই হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এখন বোধহয় ভোটটা অবধি একটু থমকে যাবে, আমার মনে হয়। তারপর হয়তো স্বাভাবিকভাবে হয়তো যেতে পারে। তো আপনারাও সামনের দিকে তাকিয়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে রাজনীতির যে দার্শনিকতা রয়েছে সেই বিষয়টি আপনাদের কাছে বলবো। সরকারি যে সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি আওয়ামী লীগ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন। মোদ্দা কথা হলো, আওয়ামী লীগকে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিষিদ্ধ করে গেছেন ওটি বহাল থাকবে। এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ছাড়া এই বাংলাদেশে এখন যারা রাজনীতি করছেন তারা তো করেই চলেছেন, অসুবিধা কি? আগামীতে এরাই রাজনীতি করবেন এবং আওয়ামী লীগকে নিয়ে কোনো
চিন্তা ভাবনা আপাতত নেই। আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ আছে সেভাবেই থাকবে। এটা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। ফলে এটা নিয়ে তার সমালোচনা করার বা তাকে কটু কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। তিনি একটি দলের মহাসচিব, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এখন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছেন। সেই দিক থেকে এখানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, রাষ্ট্রের যে কৌশলগত বিষয়াদি রয়েছে সেগুলো সহ বিএনপি, জামাত, পার্লামেন্ট, এই সব কিছুর একটা সম্মিলিত যে সিদ্ধান্ত, ইনক্লুডিং মার্কিন ডিপ স্টেট, ভারত, চায়না সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে সকল কর্মকর্তা ছিলেন, তাদের এটি একটা সম্মিলিত সিদ্ধান্ত যে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সকলের জন্য বিপত্তির কারণ। ফলে এটা নিয়ে সরকার আর এগোতে চাচ্ছে না। এখন এর ফলে আসলে কি হবে, এটা কি সঠিক কিনা বা বেঠিক কিনা, এটা নিয়ে আলোচনা করব। এই কথা শোনার পর আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা সবাই আলহামদুলিল্লাহ বলছেন। সবাই বলার চেষ্টা করছেন যে সরকার আসলে আমাদেরকে অনুমোদন দেয় আর কে? আমরা এদেশের নাগরিক, এদেশের সৃষ্টি, এদেশের কৃষ্টি, এদেশের কালচার, তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অস্থি মজ্জার বা রক্ত এবং মাংসের। বাঙালি নামটি যেখানে আছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেখানে যেখানে আছে, তার প্রতিটি পরতে পরতে আওয়ামী লীগের নাম লেখা আছে, বঙ্গবন্ধুর নাম লেখা আছে, জয় বাংলার নাম লেখা আছে, মুক্তিযুদ্ধের নাম লেখা আছে, মুক্তি যোদ্ধাদের নাম লেখা আছে। কে অনুমোদন দিল আর কে দিল না, কে নিষিদ্ধ করলো আর কে করলো না, এটা নিয়ে আওয়ামী লীগ বা অন্যান্য যারা আছেন তাদের কখনো হীনমন্যতায় ভোগা উচিত নয়। আওয়ামী লীগের যারা ইন্টেলেকচুয়াল তারা এই কথা বলার চেষ্টা করছেন। 2 নম্বর হলো যায়, রাজনীতি কোনো লেভেল চুষ নয়, কোনো চুইংগাম নয়, এটি কোনো দান নয় কিংবা ভিক্ষা নয়। এটি এমন একটা শক্তি, এমন একটা সামর্থ্য যেটি আপনাকে অর্জন করতে হবে, যেটি আপনাকে থাকতে হবে। আপনার মস্তিষ্কের মধ্যে রাজনীতির যে নিউরনগুলো রয়েছে, রাজনৈতিক যে চিন্তাগুলো রয়েছে থাকতে হবে। আপনার হৃদয়ে রাজনীতির যে বিশালতা রয়েছে, রাজার যে ঔদার্য রয়েছে, এটা আপনার হৃদয়ে থাকতে হবে। রাজা হওয়ার জন্য বা রাজনীতি করার জন্য যে দৈহিক শক্তি দরকার, পরিশ্রম করা দরকার, যে উদ্দীপনা দরকার, এটা আপনার থাকতে হবে। তারপর আপনার কৌশল জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে। আর এগুলো যখন থাকে তখন হিমালয়ের উপরেও রাজ্য প্রতিষ্ঠিত করা যায়। আর প্রশান্ত মহাসাগরের অতলান্তে সবচেয়ে বড় যে গিরিখাত মারিয়ানা ট্রেঞ্চ, সেই মারিয়ানা ট্রেঞ্চ এখানেও আপনার রাজনীতি করা যায়। মানুষ, আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছেন, সে জ্ঞান দিয়ে সে বাঘ সিংহকে বশীভূত করে। তার কথা মতো নীল তিমি ছুটাছুটি করে, তার কথা মতো ডলফিনগুলো চলাফেরা করে, মানুষকে পিঠে চড়িয়ে ডলফিন সমুদ্রে বিচরণ করে। তার কথা মতো সমুদ্রের স্রোত পাল্টে যায়, মানুষের জ্ঞানে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, মরুভূমি বনভূমিতে পরিণত হয়ে যায়, বনভূমি মরুভূমিতে পরিণত হয়ে যায়, এই মানুষের জ্ঞান। তো আওয়ামী লীগ, তার যদি জ্ঞান থাকে, গরিমা থাকে, রাজনৈতিক সামর্থ্য থাকে, কারোরই দয়া অনুকম্পা লাগবে না। বরং এক্ষেত্রে দয়া অনুকম্পা যদি পায় কেউ, সমঝোতার মাধ্যমে কেউ রাজনীতি করতে আসে, কারো দয়া করুণায় বা কারো দ্বারা সিলেক্টেড হয়ে নেগোসিয়েশনের মাধ্যমে যখনই কোনো রাষ্ট্র ক্ষমতায় কেউ বসে, তার জীবন শেষ হয়ে যায়, রাজনীতি শেষ হয়ে যায়, তার ভবিষ্যৎ শেষ হয়ে যায়। আওয়ামী লীগ সেই কাজটি করতে চাচ্ছে না। আওয়ামী লীগের অন্যায় হয়েছে, ভুল হয়েছে, গুনাহ হয়েছে, তারা বহু পাপ করেছে। তারা চায় যে এই বর্তমান পরিস্থিতিতে তাদের মধ্যে অনুশোচনা জাগ্রত হোক। 2 নম্বর হলো তারা তাদের আপন শক্তিতে ঘুরে দাঁড়াতে চায় তারা। 3 নম্বর হলো তাদের শক্তি এবং সামর্থ্য নিয়ে তারা ফিরে আসতে চায়। যদি পারবে ফিরে আসবে, নাহলে আসবে না। কিন্তু যখন আসবে, চারিদিকে আওয়াজ হবে আওয়ামী লীগ আসছে। আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা বুঝবে আওয়ামী লীগ আসছে, আকাশ বাতাস আওয়ামী লীগের গান গাইবে, প্রকৃতি হাসবে। এইভাবে জাগরণ তৈরি করে, যেভাবে বঙ্গবন্ধু এসেছিল,
1972 সালের মার্চ মাসের 10 তারিখে, যেভাবে 69 গণ অভ্যুত্থান বঙ্গবন্ধুকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিল, যেভাবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য এতটা অপরিহার্য হয়ে পড়েছিল যে 1981 সালে তিনি যখন দিল্লি থেকে এলেন, সারা বাংলাদেশে এসেছিল, আকাশ অঝরে বৃষ্টি বর্ষণ করে এই বাংলাদেশের সমস্ত রাগ, ক্রোধ, ক্ষোভ ঠান্ডা করে দিয়েছিল এবং এই ভূমির যত পাপ ছিল, পঙ্কিলতা ছিল, বিষাদ ছিল, সেগুলো সেদিন সেই যে শেখ হাসিনা এসেছিলেন সেই তারিখ, তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অঝরে এত বৃষ্টি ঢাকা শহরে হয়নি 1981 সনের সেই দিবসটিতে। তারপর শেখ হাসিনার টিকে গেছেন, আবার শেখ হাসিনার চলে যাওয়ার সময় এসেছে, তিনি চলে গেছেন, আবার যদি তার ফিরে আসার সময় হয় প্রকৃতি জানান দেবে। এটা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো আমরা যারা বাংলাদেশে আছি, আওয়ামী লীগবিহীন অবস্থায় আছি। আমি জানি, আপনারাও জানেন, যে সমাজে প্রতিযোগিতা নেই এবং যে সমাজে শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, সে সমাজ কোনো কিছু উৎপাদন করতে পারে না। সে সমাজে মেধার বিকাশ হয় না, মননশীলতার বিকাশ হয় না, এবং সে সমাজ ধীরে ধীরে যেটিকে বলে রুইন্ড, বড় বড় রাজ্য, বড় বড় সাম্রাজ্য প্রতিযোগিতা করতে করতে ক্ষমতার একেবারে শীর্ষস্থানে পৌঁছে গেছে, খ্যাতি, দ্যুতি, অর্থবিত্ত সীমাহীন। আর অমনি তারা প্রতিদ্বন্দ্বী হয়ে বিত্ত বিলাসে একেবারে বিভোর হয়ে যখনই সময় কাটানোর চেষ্টা করেছে, অমনি রাজনৈতিক অভিশাপ, প্রাকৃতিক অভিশাপ এসে সব কিছু 300 বছর, 400 বছর, 500 বছরের যে ডাইনেস্টি তছনছ করে ছেড়ে দিয়েছে। এমনও ঘটনা ঘটেছে, আপনি চিন্তা করুন, পৃথিবীতে উমাইয়া খিলাফত 95 ইয়ার্স, পৃথিবীর 1/3 তারা দখল করে নিয়েছিল উমাইয়ারা, এবং মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারত পর্যন্ত এসেছিল, মুসা বিন নুসাইয়ের নেতৃত্বে উত্তর আফ্রিকা পর্যন্ত চলে গিয়েছিল। এই বংশ যখন মারওয়ান, যখন তাদের শেষ খলিফা ছিলেন মারওয়ান, তাদের শুরুর দিকে একজন মারওয়ান ছিলেন আর শেষের দিকে মারওয়ান, সে মারওয়ানের হাতে শেষ হলো, এবং এখানেই হলো আল্লাহ যেভাবে তৈরি করেন সেভাবে শেষ হয়। এমনভাবে শেষ হলো, পুরো রাজবংশ যারা উমাইয়া বংশের ছিলেন সবাইকে কুটি কুটি করে কাটা হলো, কেবলমাত্র একজনে পুরো বংশের। এই বংশে হয়তো 20,000 লোক ছিল, 30,000 লোক ছিল, সবাই রাজপুরুষ, সবাইকে মেরে ফেলা হলো আবুল আব্বাস আস-সাফফার নেতৃত্বে। আব্বাসীয় যে জাগরণ হলো, বিপ্লব হলো, তার মাধ্যমে উমাইয়াদেরকে সমূলে বিনষ্ট করে দেওয়া হলো। আর একজন মাত্র যুবরাজ সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে আসতে পেরেছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান। তো এই প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এভাবে তৈরি হয়ে যায়। ভারতে একই অবস্থা, মোগল ডাইনেস্টির পতনের পিছনে একই অবস্থা, অটোম্যান ডাইনেস্টির পতনের পিছনে একই অবস্থা। তো সেই দিক থেকে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাত নয়, এনসিপি নয়, বিএনপির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। আওয়ামী লীগ না থাকলে বিএনপি শেষ হয়ে যাবে, যেভাবে বিএনপিকে দুর্বল করতে গিয়ে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। সাম্প্রতিক সময় চায়নাতে অনেকগুলো কোম্পানি তৈরি হয়ে গেছে, যে কোম্পানিগুলোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সারা দুনিয়াতে নেই। একটা কোম্পানির দেখলাম যে তারা তাদের প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করার জন্য $20 বিলিয়ন, মানে আমাদের যে রিজার্ভ আছে এই মুহূর্তে প্রায় সেই রিজার্ভের সমপর্যায়ে $20 বিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লক্ষ কোটি টাকা তারা বিনিয়োগ করেছে যেন তাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়। বিভিন্ন কোম্পানি তারা তৈরি করেছে, প্রযুক্তি দিচ্ছে যেন বিশ্ব গ্লোবাল মার্কেটে ওই কোম্পানির প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে যায়। এই হলো মানে সার্ভাইভ করার যাকে বলা হয় পদ্ধতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোম্পানি যারা কোনো প্রতিদ্বন্দ্বী রাখেনি, আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায়? শত চেষ্টা করে তাদেরকে বাঁচিয়ে রাখা যায়নি। এখন এই যে আমাদের রাজনীতিতে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগবিহীন যে রাজনীতি, এটি বিএনপির জন্য মরণ কাটা হবে, বিএনপির জন্য মানে গলার দড়ি হয়ে যাবে। এর কারণ হলো যে জামাত এবং বিএনপি যদি প্রতিদ্বন্দ্বিতা করে, এক্ষেত্রে বিএনপি ছোট হবে, জামাত বড় হবে। 80 বছরের একটা বৃদ্ধর সঙ্গে আপনি ধরেন 30 বছর বা 20 বছরের একটা তরুণীকে বিয়ে দেন, তরুণী দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে বুড়ো হয়ে গেছে। আবার 60 বছর বা 80 বছরের একটা বুড়ির সঙ্গে 20 বছরের একটা যুবকের বিয়ে দেন, ও যুবক একইভাবে বৃদ্ধ হয়ে যাবে।
আমাদের গ্রামাঞ্চলে দেখবেন যে সকল বুল ফাইট হয়, ষাঁড়ের লড়াই হয়, ষাঁড় তার নিজের গ্রামের বাইরে গিয়ে মাতব্বরি করতে পারে না। অন্য গ্রামে গিয়ে যখনই তাকে ফাইটে নিয়ে যাওয়া হয় সে পরাজিত হয়ে আসে। ওর একটা নির্দিষ্ট জায়গা আছে, অধিক ক্ষেত্র আছে। দ্বিতীয়ত হলো যে ওর একটা প্রতিদ্বন্দ্বী রয়েছে, ওর সমপর্যায়ের প্রতিদ্বন্দ্বী না হলে সে ফাইট করতে পারে না। তার চেয়ে যে বড় তার সাথেও ফাইট করতে পারে না, তার চেয়ে যে ছোট তার সাথেও ফাইট করতে পারে না, এবং একটা সময় তাকে কুরবানির পশু হয়ে যেতে হয়। তো সেই দিক থেকে বাংলাদেশে ধরেন মুসলিম লীগ এত বড় হয়ে গেল, তার সঙ্গে ফাইট করার কোনো শক্তি ছিল না। পরবর্তীতে দেখা গেল যে যুক্ত ফ্রন্টের অধীনে ছোট ছোট রাজনৈতিক দল, যেভাবে আজকে জামাতের 11 দল হয়েছে, যুক্ত ফ্রন্টটা ঠিক ওইরকমই ছিল। শুধুমাত্র সেখানে একজন বয়োবৃদ্ধ যে মানুষ আনা হয়েছিল শেরেবাংলা একটা ফজলুল হক, এবার যদি 11 দলে ডক্টর কামাল হোসেনকে নেওয়া হতো তাহলে পরিস্থিতিটা ঠিক ওই 54 যুক্ত ফ্রন্টের মতোই হতো। তো সেই যুক্ত ফ্রন্টের কাছে মুসলিম লীগকে পরাজিত হতে হয়েছিল। তো এই কারণে হয় কি, সারা দুনিয়াতেই রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা বাঁচিয়ে রাখে। সরকারি দল নিজেদের স্বার্থে বিরোধী দলকে শক্তিশালী করে, বিরোধী দলকে মন্ত্রী মর্যাদা দেয়, বিরোধী দলের হাতে ক্ষমতা দিয়ে দেয়, বিরোধী দল ইচ্ছামতো পার্লামেন্টে দাঁড়িয়ে গালাগালি করে, অকথ্য ভাষায় অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করে, আর সরকারি দল শুনে উত্তেজিত হয়, জবাব দেয়, মানুষ তালি দেয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।